আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো মেডিকেল লাইফে একটা বিষয় নিয়ে যে সবারই সমস্যা থাকবে এটা খুবই স্বাভাবিক। সেটা হচ্ছে ফিমেলদের যে রিপ্রোডাক্টিভ সাইকেলস। তো আমরা জানি এই রিপ্রোডাক্টিভ সাইকেলটা তখনই শুরু হয় যখন একটা ফিমেল পিউবার্টিতে যায় বা সে সন্তান জন্মদানের জন্য সক্ষম হয়ে ওঠে। সেই সময় তার যে ওভারি আছে, এই ওভারিতে প্রতি মাসে একটা করে ওভাম বা আমরা যদি ডাকবাংলায় বলি এগ ম্যাচিউর হয় এবং সেই এগটা ফার্টিলাইজেশনের জন্য এই সাইকেল ধরে প্রস্তুত হয়। তো এটা মোটামুটি 1 মাসের মতো হয়ে থাকে। আমরা মোটামুটি অ্যাভারেজ 28 দিন ধরে থাকি, যদিও এটা ডিপেন্ড করে কেমন। তো এটা মোটামুটি বিভিন্ন বইয়ে লেখা আছে 21 থেকে 35 দিন পর্যন্ত হতে পারে এই সাইকেলটা কেমন। তো আমরা অ্যাভারেজ 28 দিন ধরে হিসাব করি মেইনলি যে এই ফেজগুলো ব্যাখ্যা করার জন্য। তো আপাতত এতটুকু মনে রাখেন। তো এই বিষয়টা নিয়ে যে আমাদের কনফিউশনগুলো আছে সেটা আমরা আশা করি আজকের ভিডিওতে আমরা একেবারে ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা থাকবে না। সমস্যাটা আমাদের এখানে যেটা হয় যে এই যেই সাইকেল দুইটা, একটা ওভারিতে যেটা হয় আর একটা হচ্ছে ইউটেরাসে দুইটা হয়, এই দুইটা সাইকেল আসলে ইন্টার রিলেটেড, মানে একটা থেকে হরমোন গিয়ে আর একটা সাইকেলের উপরে প্রভাব বিস্তার করে। তো এই কারণে এটা বুঝতে আমাদের একটু অসুবিধা হয়ে যায়। তো চলুন আজকে আমরা এই বিষয়টা বুঝি, খুবই সহজেই অল্প সময়ে আমরা বুঝে ফেলবো কেমন। তো আমরা আসি, অনেকে মনে করতে পারেন যে সাইকেল দুইটা তো হয় আসলে ওভারি এবং ইউটেরাসে, একটা ওভারিয়ান সাইকেল একটা ইউটেরাইন সাইকেল। এই কারণে আমাদের ভুলটা এখানে হয়ে থাকে যে আসলে যদিও সাইকেল দুইটা হচ্ছে ওভারিতে এবং ইউটেরাসের লোকালাইজড সাইটে, কিন্তু এটার কন্ট্রোল করে হচ্ছে আমাদের ব্রেনের একটা অঞ্চল আছে যার নাম কি হাইপোথ্যালামাস। এবং এই হাইপোথ্যালামাসে একটা নিউক্লিয়াস থাকে, আমরা সবাই জানি, নাম হচ্ছে আর্কোয়েট নিউক্লিয়াস। এই হাইপোথ্যালামাসের আর্কোয়েট নিউক্লিয়াস যেটা, এটা একটা হরমোন ক্ষরণ করে, যেই হরমোনের নাম হচ্ছে জিএনআরএইচ। জিএনআরএইচ মানে কি? জিএনআরএইচ মানে হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যখন রিলিজ হয় তখন এই হরমোনটা আমাদের পিটুইটারি গ্ল্যান্ডকে উদ্দীপিত করে বা স্টিমুলেট করে। তো এই যে উদ্দীপিত করে, আমরা জানি পিটুইটারি যে গ্ল্যান্ড, এটা দুইটা লোব থাকে, একটা অ্যান্টেরিয়র একটা পোস্টিরিয়র। পোস্টিরিয়রটাকে আমরা বলি হচ্ছে নিউরোহাইপোফাইসিস, আর অ্যান্টেরিয়রটা থেকে আমাদের হরমোনগুলো আসে। তো এই অ্যান্টেরিয়র পিটুইটারিকে যখন এই জিএনআরএইচ স্টিমুলেট করে, তখন এই অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে দুইটা হরমোন নিঃসৃত হয়। কি কি? একটা হচ্ছে এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। এই যে দুইটা হরমোন নিঃসৃত হলো পিটুইটারি গ্রন্থি থেকে, এই পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুইটা হরমোন আমাদের ওভারির উপরে কাজ করে। ওভারির উপরে কাজ করে আমাদের যে ওভারিয়ান সাইকেল, এই ওভারিয়ান সাইকেলটা রেগুলেট করে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের ওভারিয়ান যে সাইকেল, এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন, যেটা আসে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। যখন ওভারিয়ান সাইকেল চলতে থাকে একটা মেয়ের দেহে, তখন এই ওভারিয়ান সাইকেলের ভিতরেই দুইটা হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা হচ্ছে প্রোজেস্টেরন। আমরা সবাই জানি, তাই না? এই যে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন রিলিজ হলো আমাদের ওভারিয়ান সাইকেলের সময়, এই দুইটা হরমোনই এবার গিয়ে আমাদের ইউটেরাসের উপরে কাজ করবে, ফলে আমাদের ইউটেরাইন সাইকেলটা হবে। ঠিক আছে? মানে একটা জিনিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা অর্গান আর একটা অর্গানের সাথে রিলেটেড। প্রথমে হচ্ছে হাইপোথ্যালামাস, সেটা নিয়ন্ত্রণ করবে পিটুইটারিকে, পিটুইটারি আমাদের ওভারিয়ান সাইকেলকে নিয়ন্ত্রণ করবে, আর ওভারিয়ান সাইকেল থেকে যে হরমোনগুলো হবে সেটা ইউটেরাইন সাইকেলকে নিয়ন্ত্রণ করবে। এতটুকু যদি বুঝতে পারেন তাহলে একটা বিষয় আমাদের ধারণা আছে সবারই, এই যে হাইপোথ্যালামাস, পিটুইটারি, ওভারি, এই তিনটা জিনিসকে যে একত্রে একটা অ্যাক্সিস দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে, আমাদের বডি নিয়ন্ত্রণ করছে, আল্লাহ আমাদেরকে এভাবে বানিয়ে রেখেছে, এটাকে আমরা বলি এইচপিও অ্যাক্সিস বা হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। তার মানে এরা পরস্পরের সাথে ইন্টার রিলেটেড। হাইপোথ্যালামাস কন্ট্রোল করে পিটুইটারিকে, পিটুইটারি কন্ট্রোল করে ওভারিকে, ওভারি আবার কন্ট্রোল করে হচ্ছে আমাদের ইউটেরাসকে। এখন আসুন এই সাইকেলগুলো কী করে হয়, খুবই সংক্ষেপে আমরা বলবো এবং খুব সুন্দর করে আমরা বুঝে নিব কেমন। এতটুকু যদি বুঝে থাকেন যে কী করে কন্ট্রোল হচ্ছে, একটা জিনিস একটা জিনিসকে কন্ট্রোল করছে, তাহলে এবার আসি ওভারিয়ান সাইকেলের ভিতরে। আমরা জানি ওভারিয়ান সাইকেলকে আমরা হচ্ছে ব্রড হেডিংয়ে 3টা ফেজে ভাগ করতে পারি। তো এটার প্রথম যেই ফেজ, এই প্রথম ফেজকে আমরা বলি হচ্ছে ফলিকুলার ফেজ, দ্বিতীয় ফেজকে আমরা বলি ওভুলেশন, লাস্টের ফেজকে আমরা বলি হচ্ছে লুটিয়াল ফেজ। তো ফলিকুলার ফেজটা কি? আমরা একটু আগেই বললাম যে হাইপোথ্যালামাস থেকে যখন গোনাডোট্রপিন রিলিজিং হরমোন নিঃসরণ হয়,
এই গনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করে। অ্যান্টেরিয়র পিটুইটারিকে যখন স্টিমুলেট করে এখান থেকে দুইটা হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর একটা হচ্ছে লিউটিনার্জিক হরমোন। এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা নিঃসৃত হইলো, এই ফলিকল স্টিমুলেটিং হরমোনটা আমাদের যে গ্রোয়িং ফলিকল আছে ওভারিতে, আমরা জানি ওভারিতে অনেকগুলো ফলিকল থাকে, যেটা একেবারে এমব্রায়ো অবস্থা থেকে বা মায়ের পেটে থাকা অবস্থাতেই একটা মেয়ের দেহে তৈরি শুরু হয়, তাই না? আমরা যদি সিরিয়াল ওয়াইজ দেখি তাহলে এরকমটা হয়। প্রথমে একেবারে এমব্রায়োকালে আমাদের প্রাইমোরিয়াল ফলিকল থাকে, সেটা আস্তে আস্তে বড় হতে হতে প্রাইমারি ফলিকল হয়, সেটা সেকেন্ডারি ফলিকল হয়, তারপরে আমাদের অ্যান্টাল ফলিকল, আর লাস্টে হচ্ছে ম্যাচিউর ওভারিয়ান ফলিকল বা যেটাকে আমরা গ্রাফিয়ান ফলিকল বলি। ঠিক আছে, এই যে ফলিকুলার গ্রোথটা হচ্ছে, এই ফলিকুলার গ্রোথটাই করে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন কী করলো? আমাদের ফলিকুলার ফেজ করলো। এটা 1 থেকে 14 দিনের ভিতরে হয়ে থাকে। কে করে? ফলিকল স্টিমুলেটিং হরমোন। কি করে? ফলিকলের ডেভেলপমেন্ট করে। মনে থাকবে? তাহলে আমাদের ফলিকুলার ফেজে কি হলো? ফলিকুলার ফেজে হচ্ছে আমাদের ফলিকুলার ডেভেলপমেন্ট হলো। এই ফলিকুলার ডেভেলপমেন্টটা কে করলো? হচ্ছে আমাদের ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোনটা কোথা থেকে আসলো? আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। কী করে আসলো? এটা এই কারণে আসলো যে আমাদের যেই হাইপোথ্যালামাসের একটা হরমোন যার নাম হচ্ছে গনাডোট্রপিন রিলিজিং হরমোন, এই গনাডোট্রপিন রিলিজিং হরমোনটা এটাকে উদ্দীপিত করলো। ঠিক আছে, তো এই যেই মুহূর্তে হচ্ছে আমাদের ফলিকুলার ফেজটা চলে, এই ফলিকুলার ডেভেলপমেন্টের সাথে সাথে এখানে একটা হরমোন নিঃসরণ হয় যার নাম হচ্ছে ইস্ট্রোজেন। আপাতত এতটুকু জেনে রাখুন যে ইস্ট্রোজেন এই ফেজে রিলিজ হয়। পরে আমরা আবার আসছি এইটাতে। তাহলে ফলিকুলার ফেজ শেষ। ফলিকুলার ফেজ যখন শেষ হবে, মোটামুটি যখন 14তম দিন আসবে, তখন কি হবে? এই যে বললাম যে ফলিকল যখন ডেভেলপমেন্ট হয় তখন ইস্ট্রোজেন লেভেল হচ্ছে বাড়তে থাকে বা ইস্ট্রোজেন সিক্রেট করতে থাকে আমাদের হচ্ছে ফলিকলগুলো থেকে বা ওভারি থেকে। এই ইস্ট্রোজেন লেভেলটা বাড়তে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, তখন এই ইস্ট্রোজেনটা কী করে? এই ইস্ট্রোজেনটা আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারিকে উদ্দীপিত করে। ঠিক আছে, অ্যান্টেরিয়র পিটুইটারিকে যখন উদ্দীপিত করে, এই অ্যান্টেরিয়র পিটুইটারি তখন হিউজ অ্যামাউন্ট অফ লিউটিনাইজিং হরমোন ক্ষরণ করে। তাহলে কি হলো? আমাদের ফলিকুলার ফেজে যে ইস্ট্রোজেন নিশ্চিত হলো, এই ইস্ট্রোজেনটা আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারিকে উদ্দীপিত করলো। অ্যান্টেরিয়র পিটুইটারি ইন টার্ন আমাদের লিউটিনাইজিং হরমোন রিলিজ করলো। এবং এই লিউটিনাইজিং হরমোন কিন্তু অল্প পরিমাণে নিঃসরণ হয় না, অনেক 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 পরিমাণে নিঃসরণ হয়। এই যে একটা হরমোন আর একটা হরমোনকে উদ্দীপিত করছে, এগুলোকে আমরা কী বলি? আমরা ফিজিওলজিতে শিখেছি ফার্স্ট, একদম প্রথম যে চ্যাপ্টারটা আছে সেখানে, যে ফিডব্যাক কন্ট্রোল বা হোমিওস্ট্যাসিস, তাই না? এটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ফিডব্যাক, তাই না? তাহলে পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে ইস্ট্রোজেনটা আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারিকে উদ্দীপিত করলো এবং এই ফিডব্যাকের কারণে প্রচুর পরিমাণে লিউটিনাইজিং হরমোন নিঃসরণ হলো। এই যে লিউটিনাইজিং হরমোন অনেক 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 পরিমাণে নিঃসরণ হয়, এটাকে আমরা বলি লিউটিনাইজিং হরমোন সার্জ। সার্জ মানেও নিঃসরণ, কিন্তু নিঃসরণটা যখন অনেক বেশি হবে তখন সেটাকে আমরা বলি সার্জ। তাহলে লিউটিনাইজিং হরমোন সার্জ হলো। এই যে লিউটিনাইজিং হরমোন সার্জ হলো, এই লিউটিনাইজিং হরমোন সার্জের জন্য কী হবে? আমাদের ওভুলেশন হবে। ঠিক আছে, আমি আশা করি বোঝাতে পেরেছি। তাহলে প্রথমে হচ্ছে আমাদের ফলিকল স্টিমুলেটিং হরমোন কী করলো? আমাদের ফলিকলকে উদ্দীপিত করলো। ফলিকল উদ্দীপিত হয়ে ডেভেলপমেন্ট হতে থাকলো এবং সে সাথে ইস্ট্রোজেন রিলিজ হতে থাকলো। এই ইস্ট্রোজেনটা যখন একটা লেভেল পর্যন্ত যাবে, তখন সে অ্যান্টেরিয়র পিটুইটারিকে উদ্দীপিত করে পজিটিভ ফিডব্যাক দিবে। তখন প্রচুর পরিমাণে লিউটিনার্জিক হরমোন সার্জ হবে। এই লিউটিনার্জিক হরমোন সার্জের কারণে আমাদের ওভুলেশন হবে। এই ওভুলেশনটা কত হয়? 14 ডেতে হয়, বিফোর দ্য অনসেট অফ নেক্সট মিনস্ট্রাল সাইকেল। মানে পরবর্তী যে মিনস্ট্রাল সাইকেল শুরু হবে, ওভারিয়ান সাইকেল শুরু হবে, তার 14 দিন, ঠিক 14তম দিন আগে আমাদের ওভুলেশনটা হয়। এখন আমরা জানি যে এই ফলিকলগুলো থেকে যখন হচ্ছে আমাদের ওভুলেশনটা হয়ে যায়, 14তম দিনে যখন আমাদের ওভুলেশনটা হয়ে যায়, ওভুলেশন হওয়ার পরে ফলিকলে যেই থিকা সেলগুলো থাকে এবং বাকি যে গ্র্যানুলোসা সেলগুলো থাকে, এই সেলগুলো মিলে একটা ইয়েলোইশ বডি তৈরি করে। এই যে ইয়েলোইশ বডি তৈরি করে, এই ইয়েলোইশ বডিকে আমরা বলি কর্পাস লুটিয়াম, তাই না? তো এই কর্পাস লুটিয়ামটা থেকে কি হয়? প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন নিঃসরণ হয়। এই যেই ফেজে আমাদের এই যে লুটিয়াল ফেজে বা আমাদের যেই ফেজে হচ্ছে অনেক পরিমাণ প্রোজেস্টেরন নিঃসরণ হচ্ছে কর্পাস লুটিয়াম সৃষ্টির কারণে, এই ফেজটাকে আমরা বলি হচ্ছে লুটিয়াল ফেজ। তাহলে লুটিয়াল ফেজে কি হয়? লুটিয়াল ফেজে হচ্ছে আমাদের লিউটিনাইজিং হরমোন
এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই দুইটা হরমোনের প্রভাবে আমাদের যেই কর্পাস লিটিয়াম, এই কর্পাস লুটিয়ামটা ডেভেলপমেন্ট হয়ে কর্পাস লুটিয়াম থেকে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন আসে, প্রোজেস্টেরন আসে। কি আসে? প্রোজেস্টেরন। খালি কি প্রোজেস্টেরন আসে? না, ইস্ট্রোজেন আসে, ইনহিবিন আসে, কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের প্রোজেস্টেরন। তাহলে এতটুকু যদি আমরা মনে রাখতে পারি যে আমাদের যখন লিউটিনাইজিং ফেজ চলবে বা লিউটিয়াল ফেজ চলবে, এই লিউটিয়াল ফেজে আমাদের লিউটিনাইজিং হরমোনের প্রভাবে কর্পাস লুটিয়াম তৈরি হবে। এই কর্পাস লুটিয়ামটা অনেক পরিমাণে প্রোজেস্টেরন নিঃসরণ করবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ওভারিয়ান সাইকেল। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে যখন একটা ফিমেল সে রিপ্রোডাক্টিভ এজে যাবে বা পিউবার্টিতে যাবে, তখন তার হাইপোথ্যালামাস থেকে পালসেটাইলভাবে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন নিঃসরণ হওয়া শুরু হবে। এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা অ্যান্টেরিয়র পিটুইটারিকে উদ্দীপিত করবে, ফলে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন নিঃসরণ হবে। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন ফলিকুলার গ্রোথ করবে ওভারিতে, এটাকে আমরা বলি ফলিকুলার ফেজ, এবং এই সময় অনেক ইস্ট্রোজেন নিঃসরণ হবে। এই ইস্ট্রোজেনটা কি করবে? অনেক পরিমাণে লিউটিনাইজিং হরমোন নিঃসরণ করাবে অ্যান্টেরিয়র পিটুইটারিকে উদ্দীপিত করার মাধ্যমে বা স্টিমুলেট করার মাধ্যমে। এই যে অনেক পরিমাণে লিউটিনাইজিং হরমোন নিঃসৃত হলো, এটাকে আমরা বলছি এলএইচ সার্জ। এই এলএইচ সার্জের কারণে ওভুলেশন হবে। ওভুলেশনের পরে আমাদের একটা ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুলের বাকি যে পরিত্যক্ত অংশটুকু থাকবে সেটা একটা ইয়েলোইশ বডি তৈরি করবে, এটাকে আমরা বলি কর্পাস লুটিয়াম, যেটা লিউটিনাইজিং হরমোনের প্রভাবে হয়ে থাকে। এই লিউটিনাইজিং হরমোন প্রভাবে যে কর্পাস লুটিয়াম তৈরি হলো, এখান থেকে প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন নিঃসরণ হবে, তাছাড়াও কিছু পরিমাণ ইস্ট্রোজেন, ইনহিবিন, এই হরমোনগুলো নিঃসরণ হয়ে থাকে। এতটুকু পড়লে আমাদের হচ্ছে ওভারিয়ান সাইকেল শেষ। এখন আসুন, এখানে দুইটা হরমোন দেখুন আমি দাগায় দেখছি, একটা হচ্ছে আমাদের ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। এই যে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন তৈরি হলো কোথা থেকে? আমাদের ওভারি থেকে। এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন এখন গিয়ে আমাদের ইউটেরাইন সাইকেল বা মিনস্ট্রুয়াল সাইকেলকে নিয়ন্ত্রণ করবে। কি করে? এইখানে তিনটা ফেজ থাকে। প্রথম ফেজকে আমরা বলি মিনস্ট্রুয়াল ফেজ, যেটা 1 থেকে 5 দিনের মতো হয়ে থাকে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আমরা 28 দিনের সাইকেল যদি চিন্তা করি তাহলে 1 থেকে 5 দিনের মতো হয়ে থাকে। তারপরে পলিফারেটিভ ফেজ হবে, তারপরে সিক্রেটরি ফেজ হবে। তো একটা জিনিস খেয়াল করুন, আমি একটু আগে বললাম যখন ফলিকুলার ফেজ চলে ওভারিয়ান সাইকেলে, তখন সেখান থেকে প্রচুর পরিমাণ ইস্ট্রোজেন নিঃসরণ হয়। এই যে ইস্ট্রোজেনটা নিঃসরণ হইলো, এই ইস্ট্রোজেনটা কী করে? আমাদের ওভারির যে ইউটেরাসের যে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামকে পলিফারেট করে। পলিফারেট করা বলতে আমি কি বোঝাচ্ছি? পলিফারেট করা বলতে বোঝাচ্ছি যে আমাদের ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম, এই এন্ডোমেট্রিয়ামের যে গ্ল্যান্ডস আছে, যে স্টোমাগুলো আছে, সেগুলো অনেক পরিমাণ বৃদ্ধি করে এবং পলিফারেশন হয়। এই কারণে আমাদের এন্ডোমেট্রিয়ামটা থিকেন হয়ে যায়। এন্ডোমেট্রিয়াম থিকেন হয় এবং সে সাথে এন্ডোমেট্রিয়ামের ভিতরে যে আর্টারিয়ালগুলো আছে, যেই ভেসেলগুলো আছে, এগুলো অনেক কয়েলড হয়ে যায় এবং এই সময় এন্ডোমেট্রিয়াল থিকনেস দেখা যায় 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, এই যে পলিফারেশনটা হইল এন্ডোমেট্রিয়ামের, এইটা যে হরমোনের প্রভাবে হয় তার নাম ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেনটা কোথা থেকে আসছে? এই ইস্ট্রোজেনটা আসছে হচ্ছে আমাদের ফলিকুলার ফেজে যে ইস্ট্রোজেনটা তৈরি হচ্ছে সেখান থেকে। বোঝা গেছে? পলিফারেটিভ ফেজের পরে যে ফেজটা হয় সেটা হচ্ছে সিক্রেটরি ফেজ। একটা সময় দেখা যায় যে ইস্ট্রোজেনের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে, তখন কি হবে? আমাদের ওভুলেশন হয়ে যাবে। তার ভিতরে ওভুলেশন যখন হয়ে যাবে তখন কি হবে? আমাদের কর্পাস লুটিয়াম তৈরি হবে। এই কর্পাস লুটিয়াম থেকে একটা হরমোন নিঃসরণ হয়, আমরা বলেছি, যার নাম হচ্ছে প্রোজেস্টেরন। এই যে এই প্রোজেস্টেরনটা কি করবে? আমাদের এন্ডোমেট্রিয়ামের সিক্রেটরি অ্যাক্টিভিটিকে বাড়াবে এবং যে এই পলিফারেশনটা হল্ট করে দিবে বা স্টপ করে দিবে বা থামিয়ে দিবে। তাহলে এই সিক্রেটরি ফেজ ইন দ্য এন্ডোমেট্রিয়াম বা এন্ডোমেট্রিয়াল সাইকেল বা মিনস্ট্রুয়াল সাইকেল কে করলো হচ্ছে প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরনটা কোথা থেকে আসলো? ওই যে কর্পাস লুটিয়ামে যে প্রোজেস্টেরনটা নিঃসৃত হচ্ছিল, যেই কর্পাস লুটিয়ামটা লুটিয়াল ফেজ অফ ওভারিয়ান সাইকেলে তৈরি হয়েছিল, সেখান থেকে। এখন এই সিক্রেটরি ফেজ বলতে আমরা কি বোঝাচ্ছি? এটা বলতে বোঝাচ্ছি যে এন্ডোমেট্রিয়ামের যে এই পলিফারেশনটা আর হবে না হয়ে এখানে কি হবে? আমাদের যে গ্ল্যান্ডগুলো আছে সেই গ্ল্যান্ডগুলো গ্রসলি টর্চুয়াস হয়ে যাবে। টর্চুয়াস মানে কি? মানে সুপার কয়েলড হয়ে যাবে এবং ডিস্টেন্ডেড হয়ে যাবে। তাহলে টর্চুয়াস হয়ে যাবে, ডিস্টেন্ডেড হয়ে যাবে এবং এদের সিক্রেটরি অ্যাক্টিভিটি বাড়বে। কেমন? এবং এই সময়ে আমাদের যে এন্ডোমেট্রিয়াম 3টা লেয়ারে ভাগ হয়ে যায়। এই 3টা লেয়ারকে আমরা কি বলি?
সুপারফিশিয়াল লেয়ারকে আমরা বলি কম্প্যাক্ট লেয়ার, মিডিল লেয়ারকে আমরা বলি স্পঞ্জি লেয়ার এবং ইনার লেয়ারকে আমরা বলি হচ্ছে বেসাল লেয়ার। তাহলে আমাদের সিক্রেটরি ফেজে কী হলো, আমাদের কর্পাস লুটিয়াম থেকে যে প্রোজেস্টেরনগুলো আসলো এগুলো আমাদের সিক্রেটরি ফেজের আমাদের যে এন্ডোমেট্রিয়াম আছে এন্ডোমেট্রিয়ামের গ্ল্যান্ডগুলো অনেক বেশি ডিস্টেন্ডেড করে দিল, টর্চাস করে দিল এবং এন্ডোমেট্রিয়ামে থিকেনিং করে 3টা লেয়ার তৈরি করে দিল, সুপারফিশিয়াল কম্প্যাক্ট, মিডিল স্পঞ্জি এবং বেসাল লেয়ার যেটা ইনার লেয়ারে থাকে। ঠিক আছে, এই 3টা ফেজ করলো। এটা 28তম দিন পর্যন্ত চলছে। যদি আমরা 28 দিনের একটা সাইকেলের কথা চিন্তা করি, তো একটা সময় গিয়ে কি হবে, এই যে কর্পাস লুটিয়াম, এই কর্পাস লুটিয়ামের একটা ডিউরেশন থাকে। একটা সময় গিয়ে এই কর্পাস লুটিয়ামটা শিঙ্কেজ হয়ে যায় এবং ধ্বংস হয়ে যায়। খেয়াল করে দেখুন, এটা হচ্ছে কর্পাস লুটিয়াম, এটা আস্তে আস্তে ছোটো হতে হতে এক সময় বিলীন হয়ে যাবে। তো এই যে কর্পাস লুটিয়াম, এই কর্পাস লুটিয়াম বিলীন হইতে যেই সময় লাগে, এই সময়টা মোটামুটি কত দিন? মোটামুটি হচ্ছে 12 থেকে 14 দিন। মোটামুটি কর্পাস লুটিয়াম তৈরির 12 থেকে 14 দিন পরে এটা বিনষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা ডিস্ট্রয় হয়ে যায়। তো আমরা একটা জিনিস খেয়াল মনে করার চেষ্টা করি যে আমরা বললাম যে কর্পাস লুটিয়াম থেকে যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আসবে এগুলো আমাদের হচ্ছে পলিফারেটিভ এবং আমাদের যে সিক্রেটরি ফেজ এটা নিয়ন্ত্রণ করবে। এখন কর্পাস লুটিয়াম যদি নষ্ট হয়ে যায়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কি আসবে না। এই কর্পাস লুটিয়াম যখন নষ্ট হয়ে যাবে তখন আর ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যদি না আসে তখন কি হবে, এই যেই 3টা কম্প্যাক্ট স্পঞ্জি বেসাল লেয়ার তৈরি হয়েছিল আমাদের সিক্রেটরি ফেজে, এটার ইনট্যাক্ট থাকবে না। তখন কি হবে, আমাদের এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের অভাবে আমাদের যেই এন্ডোমেট্রিয়াম আছে, এন্ডোমেট্রিয়ামটা কি হবে, এন্ডোমেট্রিয়াম হচ্ছে নেক্রোসিস হয়ে যাবে এবং এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারগুলো আছে এটা শেডিং হয়ে যাবে। বিশেষ করে আমাদের কম্প্যাক্ট এবং স্পঞ্জি লেয়ারটা শেডিং হয়, বেসাল লেয়ারটা মোটামুটি ইনট্যাক্ট থাকে। ঠিক আছে, এই যে শেডিং হয়ে যাওয়া, এই শেডিংটাকেই আমরা বলি মিনিস্ট্রুয়াল ফেজ। ঠিক আছে, তাহলে মিনিস্ট্রুয়াল ফেজে কি হচ্ছে, আমাদের যে ফার্টিলাইজেশন মানে যদি আমাদের কর্পাস লুটিয়ামটা নষ্ট হয়ে গেলে সেখান থেকে আমাদের আর হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আসবে না। যদি না আসে আমাদের এন্ডোমেট্রিয়ামকে আর ধরে রাখতে পারবে না, আগের মতো নর্মাল রাখতে পারবে না। তখন কি হবে, আমাদের এই হরমোনাল সাপোর্ট উইথড্র হওয়ার কারণে আমাদের এন্ডোমেট্রিয়াম শিঙ্কেজ করবে, আমাদের ব্লাড ভেসেলগুলো শর্টেনিং হয়ে যাবে, টাইটেনিং হয়ে যাবে এবং তারা হচ্ছে অনেক বেশি কয়েলড হয়ে যাবে, তাদের স্প্যাজম শুরু হবে, ফলে সেখানে নেক্রোসিস হবে। নেক্রোসিস হলে কী হবে, আমাদের এন্ডোমেট্রিয়ামটা নেক্রোসিস হয়ে স্লাপ আউট হয়ে পড়ে যাবে এবং সেই সাথে যেহেতু অনেক ভেসেল নষ্ট হয়ে যাচ্ছে তাহলে সেখানে হচ্ছে ব্লিডিং হবে। এই কারণে আমাদের মিনিস্ট্রেশনের সাথে 1 থেকে 5 দিন পর্যন্ত যে ব্লিডিং হয় সেখানে আমাদের এন্ডোমেট্রিয়ামের যে ধ্বংসাবশেষ বা নেক্রোস্ট জিনিস থাকে, বোকেন আর্টারিস থাকে, ক্যাপিলারিস থাকে এবং কিছু মিউকাস থাকে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের মিনিস্ট্রেশনটা হবে। তো এটাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের 2টা সাইকেল। এখন একটা কথা বলি, একটা প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে তাহলে কেন হচ্ছে আমাদের মিনিস্ট্রাল সাইকেলটা বা ইউটেরাইন সাইকেলটা হবে না? কারণ এই যে আমি বললাম যে কর্পাস লুটিয়াম হচ্ছে 12 থেকে 14 দিনের ভিতরে নষ্ট হয়ে যায়। এরপরে যখন আর কর্পাস লুটিয়াম থেকে আমাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আসে না তখন আমাদের মিনিস্ট্রেশন শুরু হয় বা ব্লিডিং শুরু হয়। এখন কোনো একটা ফিমেল যদি প্রেগনেন্ট হয়ে যায়, তো মানে ধরুন এই যে ওভুলেশনটা হয়েছিল ওভারিয়ান সাইকেলে সেটা ফার্টিলাইজেশন হয়ে গেছে। ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পরে একটা জিনিস তৈরি হয়, সেই জিনিসটার নাম কি? প্লাচেন্টা, তাই না? প্লাচেন্টা তৈরি হয়। এই যে প্লাচেন্টা কিন্তু ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের খুব ভালো একটা সোর্স। ঠিক আছে, তাহলে এই প্লাসেন্টা হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের খুব ভালো একটা সোর্স। এই প্লাসেন্টা থেকে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন যেগুলো আসবে, এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হচ্ছে আমাদের পলিফারেটিভ ফেজ, সিক্রেটরি ফেজ এগুলোকে স্টেবল লাগবে, ফলে কোনো মিনিস্ট্রেশন হবে না। আর যে কর্পাস লুটিয়ামটা যদি আমাদের ওভুলেশনের পরে ফার্টিলাইজেশন হয়ে যায়, এই কর্পাস লুটিয়ামটা আমাদের যেই এমব্রায়োনিক ট্রোফোব্লাস্ট আছে না, এই এমব্রায়োনিক ট্রোফোব্লাস্ট থেকে প্রচুর পরিমাণে গোনাডোট্রফিন, বিশেষ করে আমাদের যে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রফিন এটা রিলিজ করবে। এইটা আমাদের যেই কর্পাস লুটিয়াম, এই কর্পাস লুটিয়ামকে ধ্বংস হতে দেবে না, এই কর্পাস লুটিয়াম ইনট্যাক্ট থাকবে। তখন এই ওভারিয়ান সাইকেলটা অ্যারেস্টেড হয়ে যাবে। ঠিক আছে, এবং মিনিস্ট্রাল সাইকেলটাও অ্যারেস্টেড হয়ে যাবে। তাহলে একটা জিনিস আমরা বুঝলাম, যদি প্রেগনেন্ট হয়ে যায় একটা মহিলা, সেই ক্ষেত্রে যেহেতু তাদের এই হরমোন লেভেলটা ঠিক থাকে, এই কারণে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের কোনো ঝামেলা হয় না, ফলে মিনিস্ট্রেশন হয় না। কিন্তু যদি কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আসছে না, সেই ক্ষেত্রে আমাদের মিনিস্ট্রেশনটা শুরু হবে। বোঝা গেল? আমি আশা করি বেসিক যে কনসেপ্ট সেটা আমি বোঝাতে পেরেছি। এখন আসুন একটা জিনিস আমরা খেয়াল করি,
এই যে আমাদের কর্পাস লুটিয়ামটা 12 থেকে 14 দিন পর্যন্ত থাকলো নর্মালি, যদি একটা ওমেন প্রেগনেন্ট না হয়, এটাকে আমরা বলি হচ্ছে কর্পাস লুটিয়াম অফ মিনিস্ট্রুয়েশন। তার মানে কি 12 থেকে 14 দিন পরে মিনিস্ট্রুয়েশন শুরু হবে। কিন্তু যদি প্রেগনেন্ট হয়ে যায় ওই মহিলাটা, তার কর্পাস লুটিয়ামটা মেইনটেইনড হয় বাই হিউম্যান কোরিনিক গনাডোট্রপিন হুইচ ইজ সিক্রেটেড বাই এমব্রায়োনিক ট্রোফোপ্লাস্ট। তখন এটাকে আমরা বলি হচ্ছে কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি। এটা আমরা আগেই শিখেছি এমব্রায়োলজিতে, তাই না? আচ্ছা, তাহলে এটাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের সাইকেলটা। এখন আসুন আমরা আরেকবার রিপিট করি। রিপিট করলে বিষয়টা আমাদের খুব ভালো লাগবে, কেমন বুঝতে পারবো ভালো করে। এখন আসুন, এটা তো আমরা দেখেছি, এটা থেকে দেখি। খেয়াল করে দেখুন, উপরে হচ্ছে হরমোন লেভেলস ইন ব্লাড, যেখানে এই যে যেই সবুজটা হচ্ছে আমাদের প্রোজেস্টেরন, যেটা হচ্ছে কি কালার বলা যায়, মোটামুটি গোলাপি কালার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইস্ট্রোজেন। তো খেয়াল করে দেখুন, যখন মিনিস্ট্রুয়াল ফেজ ছিল, মিনিস্ট্রুয়াল ফেজে আমাদের ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন দুইটাই দেখুন বেজার লাইনে আছে। তার মানে কি এটার লেভেল হচ্ছে অত বাড়েনি। যদি না বাড়ে তখন কি হবে? এন্ডোমেট্রিয়ামের শেডেনিং হবে। এটাকে আমরা বলি মিনিস্ট্রুয়াল ফেজ। তারপরে আস্তে আস্তে যখন 5 দিন থেকে 14 দিনের মাথায় আমরা যাব, তখন কি হবে? আমাদের ইস্ট্রোজেন লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকবে। কেন? কার কারণে বাড়তে থাকবে? আমাদের ফলিকুলার ডেভেলপমেন্ট শুরু হবে আমাদের হচ্ছে ওভারিতে। তো এই ওভারিতে ফলিকুলার ডেভেলপমেন্টও যখন হবে, তখন আমি কি বলেছিলাম, ফলিকুলার ডেভেলপমেন্টের সাথে সাথে এখানে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন রিলিজ হবে। এই ইস্ট্রোজেনের কারণে আমাদের পলিফারেটিভ ফেজটা হবে। এই যে দেখুন, আমাদের এন্ডোমেট্রিয়ামটা আস্তে আস্তে পলিফারেট হচ্ছে, আমাদের ব্লাড ভেসেলগুলো তৈরি হচ্ছে, আমাদের গ্ল্যান্ডগুলো অনেক বড় হচ্ছে, আমাদের গ্ল্যান্ডগুলো টর্চুয়াস হচ্ছে। বুঝে গেল? এখন আসুন, 14তম দিনে গিয়ে কী হবে? আমাদের ওভুলেশনটা হবে। কারণ এখানে কি হবে? এই বেশি পরিমাণ ইস্ট্রোজেন প্রচুর পরিমাণে এলএইচ সার্চ করবে। এই যে দেখুন, এলএইচটা অনেক বেশি বেড়ে গেছে। তাহলে এলএইচটা সার্চ হলো কততম দিনে? 14তম দিনে। এই জিনিসটাকে আমরা কি বলি? প্রি ওভুলেটরি এলএইচ সার্চ। এই যখন এলএইচ সার্চ হলো, তারপরে আমাদের যে গ্যাফিয়ান ফলিকুলারের যে বাকি অংশটুকু ওভাম বাদে, সেটা কর্পাস লুটিয়াম তৈরি করলো। কর্পাস লুটিয়াম থেকে কী হবে? প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন আসবে। এই কারণে এই সময়টা দেখুন সবুজ, মানে প্রোজেস্টেরনটা আস্তে আস্তে বাড়তে থাকছে। এই প্রোজেস্টেরন বাড়ার কারণে আমাদের এন্ডোমেট্রিয়ামে সিক্রেটরি ফেজ শুরু হবে। এই সিক্রেটরি ফেজের কারণে দেখুন আমাদের সিক্রেটরি অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে, আমাদের যে ভেসেলগুলো অনেক বেশি টর্চাস হয়ে গেছে, অনেক ব্রাঞ্চিং হয়ে গেছে, আমাদের গ্ল্যান্ডগুলো দেখুন অনেক বেশি টর্চাস হয়ে গেছে, এরকম হয়ে গেছে, ঠিক আছে? একটা সময় পরে গিয়ে আমাদের যেই কর্পাস লুটিয়াম এটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে কি হবে? আবারও আমাদের শেডেনিং শুরু হবে, মানে আমরা ফার্স্ট পেজে চলে যাব। এভাবে সাইক্লিক্যালি এই জিনিসটা চলতেই থাকবে যতদিন না মেনোপজ চলছে। এই জিনিসটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। আমি তাও আরেকবার একটু ছোট্ট করে আপনাদেরকে রিপিট করে দিই, খুব সহজেই যাতে আপনারা বুঝতে পারেন। যদিও আমি মোটামুটি শিওর যে আপনারা বুঝতে পেরেছেন আসলে এখানে কাহিনীগুলো কী ঘটে। আমি একটু মুছে দিই। ওকে, তাহলে আমি বললাম যে একটা ওমেন যখন প্রেগনেন্সি নেওয়ার সময় তার হয়ে যায়, বা মোটামুটি সে সেক্সুয়ালি ম্যাচিউর হয়ে যায়, সে পিউবার্টিতে চলে যায়, বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত হয় বা সন্তান সম্ভব হয়ে যায়, তখন তার যেই আমাদের হাইপোথ্যালামাস থেকে পালসেটাইলভাবে একটা হরমোন রিলিজ হয়, যার নাম গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারিকে উদ্দীপিত করে, সেখান থেকে দুইটা হরমোন নিঃসরণ করে, একটা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, একটা লিউটিনার্জিং হরমোন। এই দুইটা হরমোন কী করে? আমাদের ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এটা হচ্ছে ওভারে যে ফলিকুলগুলো আছে সেগুলোর ডেভেলপমেন্ট করে এবং সাথে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন সিক্রেট করে। তারপরে ইস্ট্রোজেন বাড়তে একটা সময় গিয়ে অনেক বেশি ইস্ট্রোজেন যখন বেড়ে যায়, এই ইস্ট্রোজেনটা কী করে? আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারিকে উদ্দীপিত করে, যার ফলে প্রচুর পরিমাণে এলএইচ সিক্রেট হয়। এই সিক্রেটকে আমরা বলি পজিটিভ ফিডব্যাক মেকানিজম, যার মাধ্যমে অনেক বেশি এলএইচ সিক্রেট হয়। একে আমরা বলি প্রি ওভুলেটরি এলএইচ সার্চ। এইটার কারণে আমাদের 14তম দিনে অনেক বেশি এলএইচের কারণে কি হবে? আমাদের ওভুলেশন হবে। এই যে ওভুলেশনটা হলো, ওভুলেশনের পরে কি হবে? আমাদের লিউটিনাইজিং হরমোনের প্রভাবে বাকি যে অংশটুকু আছে আমাদের গ্রাফিয়ান ফলিকুলার, থিকা সেল, গ্রানুলোসা সেল, মানে ওভাম বাদে বাকি অংশটুকু কর্পাস লুটিয়ামে পরিণত হবে। এই কর্পাস লুটিয়াম থেকে প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন আসবে এবং ইস্ট্রোজেন আসবে, মেইনলি প্রোজেস্টেরন, ঠিক আছে? এই যে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেনটা আসলো, এই দুইটা গিয়ে তখন ইউটেরাসের উপরে কাজ করবে, ইউটেরাইন সাইকেলটা নিয়ন্ত্রণ করবে। এখন ইউটেরাইন সাইকেলে ইস্ট্রোজেনের কাজ কি? ইস্ট্রোজেনটা হচ্ছে আমাদের এন্ডোমেট্রিয়ামের পলিফারেশন করবে, এখানে ব্লাড ভেসেলগুলো বাড়াবে, গ্ল্যান্ডগুলো অনেক বেশি মোটা করবে, বড় করবে এবং এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা বাড়াবে। এবং পরবর্তীভাবে ওভুলেশনের পরে যে প্রোজেস্টেরনটা আসবে, এটা আমাদের সিক্রেটরি ফেজ করবে, মানে আমাদের এন্ডোমেট্রিয়ামের যে গ্রোথ এটা কমাই দিবে, এন্ডোমেট্রিয়ামকে 3টা লেয়ারে নিয়ে যাবে
আমাদের কম্প্যাক্ট স্পঞ্জার বেসাল লেয়ার এবং সেই সাথে এখানে গ্ল্যান্ডুলার অ্যাক্টিভিটি অনেক বাড়াই দেবে, সিক্রেটরি অ্যাক্টিভিটি বাড়াই দিবে। তো একটা সময় গিয়ে 12 থেকে 14তম দিনে দেখা যাবে আমাদের কর্পাস লুটিয়ামটা নষ্ট হয়ে গেছে, তখন আর ইস্ট্রোজেনের প্রোজেস্টেরন আসবে না। তখন ইস্ট্রোজেনের প্রোজেস্টেরন আসবে না বা হরমোনাল সাপোর্ট উইথড্র হয়ে যাচ্ছে, তখন আমাদের মিনিস্ট্রুয়েশন শুরু হবে বা এন্ডোমেট্রিয়ামের যে আর্টেরিয়ালগুলো অনেক ঠিক শর্টেনিং হয়ে যাবে, তারপরে টর্চাস হয়ে যাবে, কয়েলিং হয়ে যাবে, তার ফলে ইস্কেমিয়া হবে, নেক্রোসিস হবে এবং এন্ডোমেট্রিয়ামের শেডিং হবে। এটাকে আমরা বলি হচ্ছে মিনিস্ট্রুয়েশন। এইভাবে আমাদের ইন্টাররিলেটেডলি এই দুইটা সাইকেল চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। বোঝা গেল? এবং যেই অ্যাক্সিসের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ হয় তাকে আমরা বলি হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। এবং এখানে কি হয়, একই সাথে একটা ম্যাচিউর ওভাম তৈরি হয় প্রতিটা সাইকেলে এবং এন্ডোমেট্রিয়ামের রিসাইক্লিং হয় বা শেডিং হয়। ঠিক আছে, হরমোনাল লেভেলটা কী কী হয়? প্রথম ফেজে তো আমরা বললামই যে আমাদের ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যখন বাড়বে তখন ফলিকুলার ডেভেলপমেন্ট হবে, তখন হচ্ছে আমাদের ইস্ট্রোজেন লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে পলিফারেশন হবে, পলিফারেটিভ ফেজে যাবে মিনিস্ট্রাল সাইকেলে এবং এই ইস্ট্রোজেনটা একটা সময় এলএইচ সার্চ করবে। এলএইচ সার্চের কারণে ওভুলেশন হবে, ওভুলেশনের পরে কর্পাস লুটিয়াম হবে, কর্পাস লুটিয়ামের কারণে প্রোজেস্টেরন অনেক বেড়ে যাবে। এভাবে আমাদের সাইকেলটা রিপিটেডলি চলতেই থাকবে চলতেই থাকবে। আমি আশা করি আপনাদের সাইকেলটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো সমস্যা হয় এই বিষয় নিয়ে আমি আবার আরেকবার পড়াবো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আমি কিছুটা হলেও আপনাদের মাথায় ঢুকিয়ে দিতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।